আজকের নাটক বিবেকের কারাদণ্ড। রচনা কাজী জাকির হাসান। প্রযোজনা রফিকুল হাসান। নাট্যানুষ্ঠান বিবেকের কারাদণ্ড। নাট্যকার, নাট্যকার, ঘুমলে? কে কে আপনি? আমার কোনো পরিচয় নেই, তবে হ্যাঁ, তোমাদের ভাষায় আমি মৃত। মৃত? ভয় পেলে? কিন্তু কেন? আমি তো মরতে চাইনি, আমি তো বাঁচতেই চেয়েছিলাম। তবে আমার অভিশপ্ত দেহটার হয়তো মৃত্যু হয়েছে, কিন্তু আমার পবিত্র আত্মার মৃত্যু হয়নি। ঠিক তোমার মতোই আমার সেই আত্মা তার নিজস্ব জায়গায় রয়েছে। আপনি কোথায়? কেন, এই তো তোমার সামনে। কই, দেখতে পাচ্ছি না তো। ইস, কি অন্ধকার! হয়তো তুমি জানো না, অন্ধের মতো বাঁচতে পারলেই পৃথিবীতে শান্তি আছে কিছুটা। কিন্তু সাবধান, আলো জ্বালতে চেও না। আলোর মাঝে অত্যাচারের যত বীজ মিশে আছে, উফ, সে কি ভীষণ যন্ত্রণা নাট্যকার! অসহ্য, অসহ্য সে জ্বালা। কোথায় জ্বালা? আমার দেহে, আমার মনে, আমার সর্বাঙ্গে। একবার ইচ্ছে হয় আমার এই দেহটাকে বাঘের নখ দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ছড়িয়ে দিয়ে ওই অন্ধ সমাজের বুকে, সে সমাজের জ্বালা যন্ত্রণার কোনো অনুভূতি নেই। কিসের এত জ্বালা আপনার? শুনবে, শুনবে নাট্যকার, কিসের জ্বালা আমার? বলুন। বেশ, আমি বলছি, শোনো। কিন্তু তার আগে তোমাকে যে একটা কাজ করতে হবে। বলুন, কি কাজ? খুব শক্ত করে খিড়কিটা বন্ধ করে দাও। ওই কামরার সবুজ আলোটাও দিয়েছ? হ্যাঁ, বেশ, ভালো করে বসো এবারে। কিন্তু সাবধান, আলো জ্বালবার চেষ্টা করো না, তাহলে আমার বিকৃত মুখ দেখে ভয় পাবে তুমি। আপনি বলুন। জানো নাট্যকার, তোমাদের এই সমাজের বুকে আমিও একদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম। স্বপ্ন দেখেছিলাম অনেক কিছুর, কিন্তু হাজার যোগ্যতা থাকা সত্ত্বেও সেই সব স্বপ্ন থেকে আমি বঞ্চিত হয়েছি। ঘৃণা করে আমায় পেছনে ফেলে রেখেছিল সমাজের ওই মানুষগুলো। তারা আমার যোগ্যতার বিচার করতে চায়নি, করেছে জাতের বিচার। কেন, কেন করেছে বলতে পারো নাট্যকার? চুপ করুন, চুপ করুন আপনি। এত ইমোশনাল হলে তো চলবে না নাট্যকার। আমার এই নিষ্ঠুর কাহিনী শুনতে হলে তোমাকেও যে আমার মতোই বুকে পাথর চাপা দিতে হবে। এই কি আপনার কাহিনী? হ্যাঁ, সবে শুরু হলো মাত্র। তবে এটুকু ভূমিকা বলেই ধরে নিতে পারো, কারণ সমাজের সেই সব গোপন আবরণ, যা কিনা মানুষের দৃষ্টির অন্তরালে লুকিয়ে আছে, এখনো তা উন্মোচন করিনি। আমি শুনতে চাই সেই কাহিনী, যে কাহিনী মানুষকে দেবে জ্ঞানের আলো, পাপ কাজ হতে রাখবে বিরত, মাঝে মাঝে যোগাবে শিহরণ। আপনি আমাকে শোনাবেন সে কাহিনী? নাট্যকার, বড্ড ছেলে মানুষ তুমি। জীবনকে জানতে হলে, জীবনকে বুঝতে গেলে তোমাকেও ঠিক সেই সব জীবনের সঙ্গে মিশতে হবে, জানতে হবে তাদের গোপন তথ্য,
যে জীবনের মাঝে নিহিত রয়েছে সর্বস্তরের কাহিনী, জানবে সেটাই তো হলো তাদের আসল জীবন দর্শন। তারপর তার তো আর পর নেই। জানো, এই খুনে ধরা মিথ্যাশ্রিত সমাজের কতকগুলো মানুষ সকাল সন্ধ্যা সময়ে অসময়ে আমার চারিদিকে কুৎসিত বিকৃত মুখ করে অট্টহাস্যে ফেটে পড়ত। তাদের এই উপহাসের যন্ত্রণা আমায় পাগল করে তুলত। আমি 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 কি বলুন? আমি এই দুর্বিষহ জীবনটাকে সহ্য করতে পারিনি। একবার মনে হতো এই কুৎসিত মানুষগুলোর মাঝ থেকে পালিয়ে আমি আত্মহত্যা করি। সে তো মহাপাপ। তোমাদের কাছে মহাপাপ হলেও আমার কাছে তা ছিল মহাপুণ্য। আর তাই তো সারা জীবনের সমস্ত অপবিত্র গ্লানি ধুয়ে মুছে সাফ করতে গিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে আমি আত্মহত্যা করি। আত্মহত্যা? চমকে উঠলে যে বড়। জানো, ঝাঁপ দিয়ে মরতে গেলাম বটে, কিন্তু মরতে পারলাম কই? তীক্ষ্ণ বর্ষার মুখে আমার এই বুকের পাঁজর কখানা সমূলে পিত্ত হলো। আর আর তাই তো মাঝে মাঝে জ্বালা করে। কি অসহ্য সে জ্বালা! আপনি এখন কোথায়? আমি যেখানে আছি তার নাম মাধ্যাকর্ষণ। পাপীর পক্ষে স্থানীয় উত্তম বটে। তবে কি জানো নাট্যকার, আমার মতো এই পৃথিবীতে অনেক রয়েছে, কিন্তু কই তাদের মৃত্যু নেই কেন? শুধু আমি একাই এই শূন্য স্থানে বিকৃত দেহখানা নিয়ে বারবার অদৃশ্য হাতের স্পর্শে চমকেই বা উঠি কেন? কেন কেন? বলবো বলবো বলবো, সব বলবো। আমার কাহিনী শেষ করেই তবে আমি যাব। কিন্তু একটু জায়গা আমায় দিতে হবে। আর পারছি না এভাবে শূন্যে দাঁড়িয়ে থাকতে। বসবে? তোমার পাশেই আমি বসবো, কিন্তু সাবধান, ভয় পেও না যেন। যারা এই ঘরে আছেন, ভোরের আলো না আসা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে। কেন? এই ঘরে একজন পাপী আত্মগোপন করে আছেন, তাকে আমরা গ্রেফতার করব। তবে ভোর না হওয়া পর্যন্ত আপনাদের একটু কষ্ট করতে হবে, কারণ কে যে আসল পাপী এই অন্ধকারে তা খুঁজে বের করা আমাদের পক্ষে সম্ভব নয়। আপনি কে? আমি পাহারাদার। যুগ যুগ ধরে এই পৃথিবীতে পাহারাদারের কাজ করেই আসছি। প্লিজ জানালাটা একটু খুলে দিন, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দুঃখিত, এ আমি পারিনি। আমি আপনার পায়ে পড়ে বলছি, অন্তত একটুখানি হাওয়া আসতে দিন। পাপের রাজ্যে পুণ্যের হাওয়া, এ আর কোনো দিন আসবে না নাট্যকার। এইটুকু অন্ধকার এ তো এমন কিছু নয়। তুমি চোখ বন্ধ করে থাকো, দেখবে কত কত আলো, অনন্ত অক্ষয় আলো। কোথায় আলো? কোথায়? চারিদিকে তো শুধু অন্ধকার আর অন্ধকার। কোথায় অন্ধকার নাট্যকার? ভেতরে না বাইরে? অসহ্য অন্ধকার। ওই সবুজ বাতিটা জ্বালিয়ে দিই, তাতে হয়তো খানিকটা অন্ধকার কেটে যেতে পারে। কি জ্বালা! আবার সব জ্বলে পড়ে ছারখার হয়ে গেল নাট্যকার। এখন যাচ্ছি, আবার আসবো। কোথায় আপনার কাহিনী? অন্ধকারে যা থাকতে পারছি না, বলুন। তাই তো। হ্যাঁ, শোনো। সবে বিএ পাশ করে চাকরির খোঁজে এসেছি শহরে। সারা দিন বিভিন্ন অফিসে ধর্ণা দিয়ে ক্লান্ত হয়ে যায়, কিন্তু চাকরি নেই।
অবশেষে বিয়ে পাশের সনদখানাকে সসম্মানে পকেটস্থ করে অশিক্ষিতের অভিনয় করতে করতে একদিন এক কারখানাতে চাকরি পেলাম। একদিন কাজ শেষ করে বাসায় ফিরছিলাম। সে রাতটা ছিল বর্ষামুখর। দেখি একটা মেয়ে আমার সামনে মুখ থুবড়ে পড়ে আছে রাস্তার উপরে। কিছু বুঝতে পারলাম না, আবার ছেড়ে আসতেও বিবেকে বাঁধে। অনেক ভেবে চিনতে অবশেষে নিয়ে এলাম তাকে। জ্ঞান ফিরে এলো মেয়েটির, কিন্তু কিছু জিজ্ঞেস করলেই বলে জানি না। অতঃপর তাকে আমার খাটিয়ায় শুতে বলে আমি বারান্দায় মাদুর পেতে শুলাম। এইভাবে দিন দিন কেটে যাবার পর একদিন সাহাদ সাহেব, শুনছেন? ও সাহাদ সাহেব। মাফ করবেন, আমার নাম আহাদ, সাহাদ নয়। ওই হলো, আ জায়গায় সা বসে গেছে। তা সাহেব, নামে কিছু আসে যায় না, আসল কথা হলো। হ্যাঁ হ্যাঁ, বলে ফেলুন, আমার খুব তাড়া আছে। আরে, আমার কি আর তাড়া নেই বলতে চান? দেখুন, আপনার বাসা ভাড়া নিয়েছি সত্যি, তাই বলে সময় অসময়ে বিরক্ত করবার অধিকার আপনার নেই। কি বললেন? আমি মানে মানে আমি বিরক্ত করতে এসেছি আপনাকে? বেশ, আমিও বলে যাচ্ছি, আজই মানে এক্ষুনি এই বাসা ছেড়ে দিয়ে অন্য কোথাও ব্যবস্থা করুন। তার মানে? মানে মানে খুব সহজ। আপনাকে বাসা ভাড়া দিয়েছি, তাই বলে তার মান সম্মান বিকিয়ে বসিনি। ঠিক ঠিক বুঝতে পারলাম না আপনার। বুঝবেন বুঝবেন, সময় হলে সব বুঝতে পারবেন। হেয়ালি ছেড়ে কথাটা কি তাই বলুন। বলছি শুনুন, কাল সকালে আপনি অফিসে যাওয়ার পর আমার বউ মানে বাড়িওয়ালি আপনার এখানে এসেছিল বাসা ভাড়া চাইতে। কিন্তু এই বাসা ভাড়া দেওয়া তো দূরের কথা, আপনার বাসায় ওই যে ঢেঙ্গি মেয়েটি তাকে যা তা বলে বিদেয় করে দিয়েছে। আপনাকে তো সাহেব ভদ্র বলেই জানি, কিন্তু আপনার ঘরের মেয়েটি যে এমন গালাগাল দিতে পারে তা তো জানি না। সে গালাগাল দিতে যাবে কেন? তাছাড়া বাসা ভাড়া সম্বন্ধে সেই বা কি জানে? না না ইয়াসিন মিয়া, আপনি শুনতে নিশ্চয়ই ভুল করেছেন। বিশ্বাস হচ্ছে না? না হবে কি করে? গালাগালিও দিতেই পারেন। পারে না? যে মেয়ে স্বামী সংসার আত্মীয় পরিজনকে ত্যাগ করে এই রাতের অন্ধকারে পালিয়ে আসতে পারে, আরে সে কিনা গালি দিতে পারে না? আর একবার ওই কথা মুখে এনেছেন কি? শাট আপ বলে শুধু এই বুড়োর মুখটাই বন্ধ করা যেতে পারে, কিন্তু এই পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করবেন কি করে? মনে হয় মরা দেহে মাছি পড়েছে। এত নীচ, আপনি এত জঘন্য, আপনার মতো। কি মেজাজে দেখাচ্ছেন যে বড়? মারবেন নাকি? মারুন না দেখি কত বড়। আমার বাড়িতে আমাকে এত বড় স্পর্ধা আপনার? অভদ্রতার একটা সীমা আছে, কিন্তু সে সীমা আপনি পেরিয়ে গেছেন। বেশ করেছি, 100 বার করব, 1000 বার করব। যদি সম্মানের আপনার এতই ভয়, তবে বকেয়া বাড়ি ভাড়াটা চুকে দিয়ে মানে সরে পড়ুন না। দেখুন, বাসায় ভূতের আড্ডা হবে সাহেব, তবু এমন অনাচিষ্টি হতে দেব না। হ্যাঁ, শুনুন, কি আরো কিছু বলবেন? বলছিলাম কি, সপ্তাহখানেকের সময় দিলে হয় না? হঠাৎ এই অবস্থায়। এত বাঘ বিতণ্ডার পরেও কাতর স্বরে মিনতি করতে আপনার কি লজ্জিত হওয়া উচিত নয়? আচ্ছা, আপনাকে আমি সপ্তাহ খানিকের সময়ই দিলাম, তবে এও বলে দিচ্ছি যে এর মধ্যেই সবকিছু ঠিক করে নিতে হবে, বুঝেছেন?
শুনুন, আমি চলে যাচ্ছি। কোথায় যাবে তুমি? জানি না। না না, আমি পারি না এই অবস্থায় তোমাকে ছেড়ে দিতে। দেখুন, একজন পরিচয়হীনা রাস্তায় কুড়িয়ে পাওয়া অসহায় মেয়েকে সহানুভূতি দেখাতে গিয়ে সমাজের চোখে নিজেকে আর ছোট করবেন না, দোহাই আপনার। রাস্তায় কুড়িয়ে পাওয়া পরিচয়হীনা অসহায় বলেই তো তোমাকে ছেড়ে দিতে আমি পারি না। না না, মিছে প্রবৃত্তি আমায় আটকে রাখবেন না। তার চেয়ে আমায় বিদায় করে দেয়া ভালো। ভালো মন্দের বিচার করতে আমি বসিনি সেলিনা। আমি জানি এখানে তোমার কেউ নেই। তাছাড়া কি? এই শহরের প্রায় অলিগলি তোমার অজানা। তুমি জানো না এই শহরের নির্মম নিষ্ঠুর কাহিনী। তার চেয়ে আমার এখানে থাকাটা কি ভালো নয়? আমি বলছি, আমায় বিশ্বাস করো, এখানে তোমার এতটুকু অমর্যাদা হবে না। কিন্তু সমাজ, যে সমাজ অসহায়কে আশ্রয় দেয় না, সে সমাজকে আমি ঘৃণা করি। দরকার হলে সে সমাজ আমি ত্যাগ করব। আপনি যদি আমার সত্যিকারের পরিচয় জানতেন, তাহলে হয়তো এইভাবে। থাক, যে সত্য পীড়াদায়ক তার পুনরাবৃত্তি করে মনের জ্বালা বাড়াতে চাই না। আর তার চেয়ে ভালো হবে সেই সত্যকে খরচের খাতায় যদি লিখে রাখো। ভুলে যাও অতীত, আবার তাকে ঘাঁটতে যেও না, সে তোমার ভুল হবে। আপনি আমায়? হ্যাঁ, আমি তোমায় মানুষ বলেই আশ্রয় দিলাম। আর এই বলি কি সব সমস্যার সমাধান হবে ভেবেছেন? তবে কিসের অধিকারে আমি থাকবো এখানে? কিসের অধিকারে? তাই তো। আহাত সাহেব, ও আহাত সাহেব। আরে আশরাফ মিয়া যে, তা হঠাৎ এত সকালে কি মনে করে? না মানে এই পথ ধরেই যাচ্ছিলাম কি না, ভাবলাম দেখাটা করেই যাই। তা আমার হোটেলে আজকাল খাওয়া দাওয়া একদম ছেড়ে দিলেন যে, কি ব্যাপার? না না, ছেড়ে আর দিলাম কই, নিশ্চয়ই খাবো। তবে কি জানেন আজকাল রান্নাটা একটু ঘরেই হচ্ছে কিনা? ও যাক, বাঁচা গেল। দিনে গিন্নি তাহলে ঘরে এলো। তা এই শুভ কাজটি সম্পূর্ণ হলো, অথচ আমাদের একটু এই শুভ সংবাদ। মানে যাই বলুন সাহেব, ঘর সাজাতে হলে, ছন্ন ছাড়া জীবনকে বাঁধতে হলে ওই একটি জিনিসের প্রয়োজন সব সময় সর্বস্তরে। তবে দেখবেন আমাদেরকে আবার ভুলে যাবেন না যেন। না না না, কি যে বলেন। মাঝে মধ্যে হোটেলে আসবেন। আপনি আসলে আমার হোটেলের চেহারাই যেন বদলে যায়। তা আসবেন কিন্তু? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। আচ্ছা, আসি তাহলে। ওনার কথা কিছু মনে করো না সেলিনা। লোকটি কে? হোটেলের মালিক, খুব চমৎকার লোক, মানুষকে সহজেই আপন করে নিতে পারে। আগে হোটেলে খেতেন বুঝি? তবে যে হাঁড়ি পাতিল থাকা সত্ত্বেও হোটেলে খেতাম, এই তো। কিন্তু একা একা রেঁধে বেড়ে খেতে ভালো লাগতো না আমার। যাকে সেসব কথা, এখন কি কি আনতে হবে তাই বলো তো। তারা আমি কি জানি? জানি না বললেই হবে, বলো কি কি আনবো। আমি বলছি, প্রথমে একটা খাটিয়া, তারপর বাকিগুলো আপনি জানেন। বেশ, আমি না হয় দেখে শুনে নিয়ে আসবো। কিন্তু কথা হলো, একা থাকতে পারবে তো? খুব পারবো। বাঁচা গেল। আচ্ছা, আমি তাহলে আসি। কে? আমি, দরজা খোলো। ও আপনি? আমি ভেবেছিলাম অন্য কেউ। সেলিনা, এই দেখো খাটিয়া, আর এই নাও তোমার বাজার। বড্ড দেরি হয়ে গেল অফিসের। আপনি গোসলে আসুন, ততক্ষণে আমি মাছটা ভেজে নিই। না না না, ওই মাছ ভাজা খেতে গেলে অফিসের সময় হারিয়ে ফেলবো। জানো তো অফিসে আজকাল বড্ড কড়াকড়ি। হোক কড়াকড়ি, আপনি তো আর ঠেলা গাড়িতে চড়ে অফিসে যাবেন না, যাবেন তো সেই বাসে। কিন্তু কোনো বাসই তো রেগুলার নয়। স্ট্যান্ডে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার চেয়ে ছাতা বগল দাবা করে আমি প্রায় হেঁটেই যাই। দাও, একটু জলদি করো। হ্যাঁ, এই যে। ওকে, খাওয়া হয়ে গেল? মাছ ভাজাটা খেলেন না যে? ওটা তুমি খেও। না না, এই কিন্তু আপনার ভারী অন্যায়। ন্যায় অন্যায়ের বিচার বসাতে গেলে অন্তত চাকরি করা চলে না। তাই বলে শরীরের দিকেও নজর রাখতে নেই বুঝি? জানো, এই দুটো দিন আগেও আমার শরীর নিয়ে কেউ এতটুকু চিন্তা ভাবনা করেনি। বারে, শরীরটা কি আর অন্যের? তাহলেও তোমার মতো উপদেশ দেবার মতো একটা মানুষও তো আমার ছিল না। থাক, হয়েছে। বিশ্বাস করো,
তুমি আসার পর আমার ক্ষুদ্র অপরিচ্ছন্ন সংসারটা যেন একটা সদ্য প্রস্ফুটিত গোলাপের মতো আবার ফুটে উঠেছে। আচ্ছা, সত্যি কি কেউ নেই আপনার? হঠাৎ এই প্রশ্ন যে? না, এমনি। না না, কেউ নেই আমার, আমি একা। ওহো, আর নয়, 9টা বেজে গেছে। আচ্ছা, আমি তাহলে আসি। তাড়াতাড়ি আসবেন কিন্তু। থামলেন কেন, বলুন। জানো নাট্যকার, আমার অনিচ্ছা সত্ত্বেও একদিন সেলিনা তার জীবনের ছোট বড় অনেক কাহিনী শুনিয়েছিল আমাকে, কিন্তু মাঝে মাঝে আমি তা সহ্য করতে পারিনি, প্রতিবাদ করেছিলাম তার কথায়। একদিন সে বলেছিল, জানেন, যখন কোনো মেয়ে আমার চোখের সামনে কোনো যুবককে নিয়ে আদর সোহাগ করে, তখন আমার খুব হিংসে হয়। ইচ্ছে করে ওই চরিত্রহীন যুবকটিকে তার মেয়েটির কাছ থেকে সম্মানের উচ্চাসন থেকে টেনে এনে অপবিত্র করে দেই, কলুষিত করে দেই তার জীবনটাকে। এ কিন্তু তোমার ভারী অন্যায়। এই ন্যায় আর অন্যায়ের হিসেব করতে গিয়ে তো আজ আমি রিক্ত হয়ে গেছি। জানি, আমার জীবনের সবটুকু জানলে হয়তো এই প্রশ্ন আপনি আমায় করতেন না। কি এমন ঘটেছে তোমার জীবনে? কি ঘটেনি তাই বলুন? অনেক অনেক কিছু ঘটেছে, যা শুনতে গেলে দুহাত দিয়ে কান চেপে ধরবেন, যা জানলে লজ্জায় ঘৃণায় মুখ ফিরিয়ে নেবেন। তবু আপনাকে শুনতে হবে। তবুও? হ্যাঁ, তবুও। তবে বলো, আমি শুনবো। জানেন, আমার বাড়ির সম্মুখে ধুধু মাঠে একটা পুরনো স্মৃতিবাহক বটগাছ ছিল। প্রতিদিন দেখতাম গায়ের মানুষগুলো ওর ডালপালা কেটে নিয়ে যাচ্ছে। তারপর একদিন ঝড়ের রাত শেষে দেখি গাছটা মুখ থুবড়ে পড়ে আছে শূন্য মাঠের উপর। বুঝিনি কেন হঠাৎ সেদিন চিৎকার করে কেঁদে উঠেছিলাম। কেন? এই কেনই যে আজ আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে, ব্যথায় জর্জরিত করে রেখেছে। দেখতে পাচ্ছেন না, পাপের ভারে ডুবে গেছে আমার সুন্দর দেহ। পাপ? হ্যাঁ, যে পাপের ভয়ে সেদিন রাতের অন্ধকারে আমি পালিয়ে এসেছিলাম। সেদিন সমাজের মানুষগুলোকে স্থান দেয়নি, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল ওকে। কেন কেন দিয়েছে? পারবে নাট্যকারের জবাব দিতে? না না না, পারবো না এই অভিশপ্ত প্রশ্নের জবাব দিতে। পাপকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লোভ তাকে মানব সমাজে বাইরে রেখেছে। এই অভিশপ্ত প্রশ্নের জবাব দিতে আমি পারবো না। তুমিও শেষ পর্যন্ত তাকে অভিশপ্ত বললে নাট্যকার। তবে কেন? কিসের জন্য তোমার এখানে দাঁড়িয়ে আছি আমি? সত্যের স্থান কি তোমাদের কাগজে কোনো দিন হবে না? আর কতদিনে অসহ্য জ্বালা বুকে নিয়ে আমি অনাগত অন্ধকারের মাঝে ঘুরে বেড়াবো? বলতে পারো? যতদিন এই সমাজে পাপ থাকবে। সমাজ সমাজ সমাজ, তোমরাই তো সমাজ। ন্যায়দণ্ড তো তোমাদেরই হাতে, আবার পাপের জ্বলন্ত কাঠিটিও তোমাদেরই অন্তরে। কবি, সাহিত্যিক, শিল্পী সব তো তোমরাই। তবে কেন পারো না সত্যের কলম হাতে ধরতে? যদি এতই দুর্বলতা, তবে ওই কলমকে কলঙ্কিত করবার আগে তাকে ছুঁড়ে ফেলে দাও। তবু মিথ্যার রাজ্যে প্রতিষ্ঠিত করতে চেও না, সে তোমাদের অন্যায় হবে। আমি নাট্যকার, বাস্তব কাহিনীর উপর কিছুটা রং মেখে ফুটিয়ে তোলাই হচ্ছে আমার ধর্ম। আমি সত্য, আমি ভয়হীন। কিন্তু আমার কি মনে হয় জানো নাট্যকার? কি মনে হয় এই পৃথিবীর আমূল পরিবর্তনের প্রয়োজন। হাজার হাজার বছর ধরে যে পৃথিবীতে চলে এসেছে অন্যায়, অবিচার, অত্যাচার, অনাচার, সেই পুরনো পৃথিবীকে ভেঙে দিয়ে চাই নতুন পৃথিবী তৈরি করতে, যেখানে থাকবে নির্ভেজাল সুখ, শান্তি এবং সমাজ ব্যবস্থায় সবার সমানভাবে বেঁচে থাকবার অধিকার। এও কি সম্ভব? নিশ্চয়ই অসম্ভব নয়, কারণ সুখ ও আনন্দ কারো একচেটিয়া নয়। আমিও তো সুখ চেয়েছিলাম একটা সুন্দর, সার্থক, চমৎকার সংসার পাততে, কিন্তু পারিনি। কেন পারিনি? এর জন্য দায়ী কে? আমি না তোমাদের এই নিষ্ঠুর সমাজ? আমি জানি না। জানো না? তোমাকে জানতে হবে কেমন করে দ্বীপ জ্বালাবার আগে সলতে উস্কে দিতে হয়। উড়িয়ে যাওয়া শাড়ি পরে, ঠোঁটের রং মেখে, চোখে কাজল পরে, আর শঙ্খিনী সাপের লেজের মতো চুলের পেনি পেছনে ঝুলিয়ে দিয়ে হাট বাজারে ঘুরে বেড়ানো দুর্বোধ্য সমাজ নয়। দেখতে পাও না নাট্যকার, তাদের আর আমাদের শ্রেণী বিভাগে কত পার্থক্য? কেন
আগামী দিনের রচনায় তোমার কলমকে তৈরি করে রাখবে। এইসব কাহিনী বিশ্বের দরবারে তুলে ধরতে পারবে না নাট্যকার? আমার কলমটা যদি কখনো কেঁপে ওঠে, তখন তাকে আরো শক্ত করে চেপে ধরবে। জানো নাট্যকার, সেলিনার জীবনের চরম ট্র্যাজেডি একদিন নিজের কানেই আমি শুনেছিলাম তার জীবনের পরাভূত কাহিনী। আর আর তার এক একটি শব্দ সেদিন এক একটা বুলেট মনে হয়েছিল আমার। কি রকম জানি না, কি কারণে অফিস না করে সেদিন অর্ধেক রাস্তা থেকে ফিরে আসি, কিন্তু ঘরে ঢোকবার আগেই শুনতে পেলাম। আপনি আপনি এখানে? ভয় নেই, দেখতে পাবে না কেউ। না না, আপনি চলে যান এখান থেকে। দোহাই আপনার। সারা বাংলাদেশ তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বার করেছি কি চলে যাবার জন্যে? তুমি তো আশ্চর্য। দোহাই আপনার, এত জোরে হাসবেন না, কেউ দেখে ফেললে। ভাবে ভদ্র মহিলা ঘোলা পানিতে হাবুডুবু খাচ্ছে, এই তো। আপনার দিকে পায়ে পড়ি, আপনি চলে যান। শুধু হাতে ফিরবো বলে তো আমি আসিনি। তবে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। তা কি করে হয়, ওনাকে ছেড়ে? মন যেতে চায় না, এই তো। তাহলে শোনো, আমার পাওনা 5,000 সহ আরো 5,000 টাকা দিতে পারো, তাহলে তোমার সুখের পথে কোনো বাধার সৃষ্টি করব না। তা না হলে তো আমার এই অট্টহাসির প্রতিধ্বনি সবার কানে কানে পৌঁছে যাবে, বুঝলে? এত টাকা কোথায় পাবো আমি? তা জানি না, তবে অঙ্কের পরিমাণ শুনে আটকে উঠলে এমন সুখ আর ভাগ্যে জুটবে না লক্ষ্মী। ওই নামে আপনি আমায় আর ডাকবেন না। লক্ষ্মী মরে গেছে, আমার অস্তিত্বের মাঝে বেঁচে আছে শুধু সেলিনা। তুমি শুধু সেলিনা, লক্ষ্মী নয় তাহলে? না না, আপনি এভাবে হাসবেন না। চলে যান, ওনার আসবার সময় হয়ে গেছে। আহা, তাতে এত ব্যস্ত হওয়ার কি আছে? উনি এলে দু একটা কথা বলেই না হয় চলে যাব। না, ওনার সঙ্গে কোনো কথাই আপনি বলতে পারবেন না। কেন? তোমার জঘন্য জীবন ইতিহাস তার কাছে তুলে ধরবো মনে করে? ভয় নেই, তার পুনরাবৃত্তি করব না। শুধু ছি, মানুষ যে এত নিচে নামতে পারে, আপনি তার জ্বলন্ত প্রমাণ। আর যে কপট প্রেমিক, ভরণ পোষণের ভয়ে সামান্য 5,000 টাকার বিনিময়ে তোমাকে বিকিয়ে গেল আমার হাতে, তাদের স্থান কোথায়? এই অতি পরিচিত জঘন্য দৃষ্টান্তের প্রতীক কে? ওনার আসার সময় হলো। বলো, তুমি কোথায় এখন? চুপ করে থেকো না লক্ষ্মী, জবাব দাও। চুপ করুন আপনি। আমার প্রশ্নের সঠিক উত্তর পেলেই আমি চুপ করে যাব। বলো। দয়া মায়া বলতে কি আপনার কিছুই নেই? এত পাষাণ আপনি। হয়তো ছিল, কিন্তু এই নিষ্ঠুর সমাজ তা তিলে তিলে নিংড়ে নিয়েছে। বেঁচে থাকার তাগিদে এখন সত্যি আমি পাষাণ। তাই বলে সেই পাষাণের নির্মম চাবুকটাকে শুধু আমার পিঠে মারতে চান? আমি নিরাশ্রয়, অসহায় বলে? কে বলেছে তুমি অসহায়? কে বলে তুমি নিরাশ্রয়? দেখো তো তুমি কত সহায়। মিথ্যে কথা। আশ্চর্য, যার প্রেমে পাগল হয়ে একদিন বাবা মার স্নেহ, ভাই বোনের ভালোবাসাকে ধুলায় লুটিয়ে দিয়ে পালিয়ে এসেছিলে স্বাচ্ছন্দ্য আনন্দে নৌকো ভ্রমণে বেড়াবে বলে, আর আজ বলছো কিনা তুমি অসহায়। ভুল, সব ভুল। আর এই ভুলের মাসুল জোগাতে গিয়ে তোমাকে তিলে তিলে পাপের আগুনে পুড়ে ছাই হতে হবে লক্ষ্মী। আপনার স্মৃতির গোয়াল ঘর থেকে কলঙ্কিত এই নামটিকে চিরদিনের মতো মুছে ফেলতে পারেন না? তুমি কি পারো না এই সুখের সংসারকে দুঃস্বপ্ন ভেবে আমার সঙ্গে বেরিয়ে আসতে? তা কি করে সম্ভব? জানো, তোমাকে আমি জোর করে নিয়ে যেতে পারি। পারেন, সে অধিকার আপনার আছে, কিন্তু তোমাকে আমি জোর করব না, কারণ আমার সম্পর্ক টাকার সঙ্গে। যদিও বা উপলক্ষ তুমি, তবু তোমার ব্যক্তিত্বের উপর আঘাত আমি করব না। যদি আপনার মতো মানুষের কাছে তো 5,000 টাকা এমন কিছু নয়। বলো কি? দয়া করুন। তুমি তো জানো লক্ষ্মী, ওই দয়া নামক বাক্যটি অনেক দিন আমার অভিধান থেকে মুছে দিয়েছি। তবে হ্যাঁ, আপাতত কিছু দিনের সময় দিতে পারি। এও মনে রেখো লক্ষ্মী, আমার হাত হতে পরিত্রাণ পেতে হলে যত তাড়াতাড়ি পারো টাকাটা পরিশোধ করো। তা না হলে বুঝতেই তো পারছো, যেখান থেকে পালিয়ে এসেছিলে আবার সেখানেই তোমাকে ফিরে যেতে হবে। না না, আমি পারবো না আর নরকে ফিরে যেতে। আমি বাঁচবো, আমাকে বাঁচতে দিন। সেলিনা,
কি বলছো তুমি? না না, আমাকে তাড়িয়ে দেবেন না, আমি তাহলে আর বাঁচতে পারবো না। কে তোমাকে তাড়িয়ে দেবে সেলিনা? কি হয়েছে তোমার? আমায় খুলে বলো। আমি যাব না, আপনি, আমি কোথাও যাব না। আমি বেঁচে থাকতে তোমাকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না সেলিনা। তুমি চুপ করো। চেয়ে দেখো, চেয়ে দেখো সেলিনা। কই, আমাকে দেখো। বলুন, দেখো। বলুন আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। না না না, চিরদিন তোমাকে আমার ছায়া দিয়েই ঘিরে রাখবো সেলিনা। তোমার শরীরে এতটুকু আঁচড় কেউ লাগাতে পারবে না। কিন্তু আমার যে বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস না হওয়াটাই তোমার কাছে স্বাভাবিক, কারণ তুমি যে আঘাত পেয়েছো তাতে তোমার কথাই আমি রাগ করব না। তবে এও জেনে রেখো, বিশ্বাসের বিশ্বাসঘাতকতা আমার দ্বারা কোনো দিন হয়নি, আর আজও হবে না সেলিনা। আমি জানি, আমি জানি একমাত্র আপনি পারেন আমাকে এই বিপদ থেকে বাঁচাতে। সেলিনা, আমাকে আর অপরাধী করো না। একমাত্র তিনিই পারেন তোমাকে বাঁচাতে। তারপর জানো নাট্যকার, বারবার নিজেকে অপরাধী বলে মনে হতো আমার। মনে হতো কি মনে হতো? মনে হতো এত সুখ আমার আর সইবে না। শেষ পর্যন্ত মনে হওয়াটাই একদিন বাস্তবে রূপ নিল। ঠিক এখনো মনে আছে আমার সেদিনটি ছিল বর্ষা মুখর। মাসের বেতন পেয়ে কিছু সদাই করে ফিরছিলাম। সেলিনা, 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 এই সেলিনা, ঘরে আলো জ্বালাও। এই দেখো আজ কি কি এনেছি। কি ব্যাপার, কথা বলছো না কেন? বুঝেছি, দেরি হয়েছে বলে রাগ করেছো। দাঁড়াও, মজা দেখাচ্ছি। দেশলাইটাকে জ্বালিয়ে নি। সেলিনা, সেলিনা, সেলিনা কোথায়? এই যে দেখছি একখানা, তবে কি সে? অনেক ভাবিয়া দেখিলাম আপনার নিকট হইতে পলাইয়া আসা ব্যতীত আমার আর অন্য কোনো পথ নাই। জানি না আমার এই অন্তর্ধানে আপনার হৃদয় কিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হইবে। তবুও আমি জোর গলায় বলিতে পারি, একান্ত আপনার মঙ্গলের জন্যই সব কিছুকে হাসি মুখে বিসর্জন দেয়া আমি চলিয়া গেলাম। যেখানেই থাকি না কেন, আপনার উপকারের কথা আমি কোনোদিনই ভুলিব না। এটি চিরহতভাগিনী। সেলিনা, সেলিনা চলে গেছে। সেলিনা নেই, সেলিনা নেই। আসতে পারি? কে? ও ইয়াসিন মিয়া। কি ব্যাপার, আলো জ্বালাননি যে? আলো জ্বালিয়ে কি হবে ইয়াসিন মিয়া, অন্ধকারই তো বেশ আছি। কেমন যেন হতাশ মনে হচ্ছে আপনাকে। সে যাই হোক, আলো তো জ্বালাবেন অন্ধকারে। অন্ধের কাছে অন্ধকারই যে আলো ইয়াসিন মিয়া। তবে বলছিলাম কি, আজই বাসা ছাড়তে হবে। এই তো। তবা তবা তবা, কি যে বলেন। আপনার যতদিন খুশি থাকুন। যার জন্য এত কিছু, আজ সেই যখন নেই, তখন আর ফুলের বালুচরের ঘর বেঁধে কি লাভ? আচ্ছা ইয়াসিন মিয়া, আপনার তো একটা মেয়ে আছে, তাই না? জি হ্যাঁ, মানে এই হারখানা ওকে দেবেন। এত টাকার? ও কিছু নয় ইয়াসিন মিয়া, ও কিছু নয়। আমার যদি আজ একটা ছোট্ট বোন থাকতো, তবে তাকেও তো ঠিক এমনি করেই দিতাম। ওকে বলবেন আমি দিয়েছি। আহাদ সাহেব, বাবাজি, না বুঝে আপনাকে অন্যায় কথা অনেক বলেছি। সেজন্য আমি আমি সত্যি অনুতপ্ত, লজ্জিত। আমায় আপনি ক্ষমা করে দিন। সারা জীবন ফুলের বাসুর জোগাতে গিয়ে আজ আমি রিক্ত হয়ে গেছি ইয়াসিন মিয়া, আজ আমি রিক্ত হয়ে গেছি। সুখের সাগরে ঝাঁপ দিতে গিয়ে বারবার পাথরের গায়ে ধাক্কা খেয়েছি। পানি মনে করে মরিচিকার পেছনে আমি ছুটে বেরিয়েছি। আমি ভুল করেছি শুধু।
নাট্যকার, 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 দেখো দেখো, সেই অনেক দিনের পুরনো সূর্যটা কেমন ডিমের কুসুমের মতো ধীরে ধীরে জেগে উঠছে। এখনই ছুটবে অগ্নিস্ফুলিঙ্গ, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে তোমাদের স্বাদের পৃথিবীটাকে। অসহ্য, অসহ্যের জ্বালা, অসহ্য। কোথায় সূর্য? ও তো গ্যাস বাতি। গ্যাস বাতি? কি হলো? তুমি ঠিকই বলেছ নাট্যকার, ওটা গ্যাস বাতি বটে। হাজার হাজার বছর ধরে ওই সূর্যটা ঠিক ঠিক একইভাবে তোমাদের আলো দিয়ে আজ সত্যি সে গ্যাস বাতিতে পরিণত হয়েছে। ফুরিয়ে গেছে তার পূর্বেকার চৌলুস, নেমে গেছে তার যৌবনের দীপ্ত শিখা। এ তো চির পুরাতন কথা, এমন কিছু বলুন যাতে নতুনত্ব আছে। পুরাতনের মুখে নতুনত্ব কি করে শুনবে নাট্যকার? ও যে তোমাদের, তোমরাই তো আনবে নতুনত্ব, ভাঙবে পুরনোর ব্যাসাতি। যাকে নাট্যকার, কাহিনীটা তোমার কেমন লাগলো? বেশ। শুধু বেশ কেন? এর চেয়ে বেশি আর কি বলতে পারি বলুন? শুধু পাপ পুণ্যের কাহিনী শুনিয়েই গেলেন, ব্যাখ্যা তো কিছুই করলেন না। কেন? উপলব্ধি আর অনুভূতি যেখানে তোমাদের সাহিত্য সৃষ্টিতে সাহায্য করে, তখন আর অসুবিধে কি? কি যে বলেন, নিজের থাকলেও আমাদের কুড়িয়ে নিতে হয়। বলুন। পাহাড় যখন উত্তপ্ত বালুচরে হাহাকার করে বেড়ায়, বাইরে কোথাও যখন তার শান্তি নেই, শুধু পিপাসায় কাতর হয়ে ছুটোছুটি করে বেড়ায়, পুণ্য তখন সোনার কলস কাঁখে নিয়ে প্রতীক্ষা করতে থাকে। অনুতাপ হৃদয়কে পরিষ্কার করে প্রশস্তির হাত বিস্তার করে। ভাব পুণ্যের কত বিভেদ, তবু তবু তারা কত কাছাকাছি। কেমন, তাই না? তাই না? কি হলো? কি হলো? যে যেখানে আছেন চুপ করে বসে থাকুন। ভোরের স্নিগ্ধ হাওয়া ও সূর্যের লাল আভা ঘরের ভেতর প্রবেশ করার সাথে সাথে আসল পাপীকে আমি গ্রেপ্তার করব। কিন্তু পাহারাদার, আলো আসবে কি করে? চারিদিকের দরজা জানালা সবচেয়ে বন্ধ। তাতে কি হয়েছে? আধার যেভাবে এসেছে, আলো ঠিক একইভাবে আসবে নাট্যকার। এতে ব্যস্ত হবার কিছুই নেই। চেয়ে দেখুন, পূবাকাশে সূর্যটা কেমন ধীরে ধীরে জেগে উঠছে। সবাই আপনারা এক সারিতে শৃঙ্খলার সাথে কাতার হয়ে দাঁড়ান। অসহ্য, অসহ্য যন্ত্রণা। কি ভীষণ অন্ধকার। আলো, আলো, আমি আলো দেখতে চাই, আমি আলো দেখতে চাই। কে তোমায় আলো দেবে নাট্যকার? তুমি, তুমি পারো আলো দিতে। আমি? আমি যে পাপী নাট্যকার, আমি যে পাপী। জানো, নিছক বিলাসের বশবর্তী হয়ে নাকি আমি আত্মহত্যা করেছি। তাই তো তোমাদের ওই পৃথিবীর মানুষগুলো ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল আমার ছিন্ন ভিন্ন দেহখানার সম্মুখ হতে। সেদিন হাজার কণ্ঠে সোচ্চার হয়ে উঠেছিল, আমি মহাপাপী নাট্যকার, আমি মহাপাপী নাট্যকার। নাট্যকার, তুমি বলো তো, তাহলে কি আমি সত্যি পাপী? না না না, আমি পাপী। তুমি? আমি এতক্ষণ নিজেকে নাট্যকার রূপে প্রচার করতে ভালো লেগেছিল বটে, কিন্তু মনের দিক থেকে শান্তি পাইনি। আমি পারিনি আমার লেখনী দিয়ে এই ঘুণে ধরা মিথ্যাশ্রিত সমাজের সংস্কার করতে, পারিনি এদের সুপথে আনতে।
আপনারা উভয়কে পাপী বলে মনে করছেন, কিন্তু পরিচ্ছন্ন দৃষ্টিতে সামনে একবার চেয়ে দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, সামনে দেখুন। কি জ্বালা, ভীষণ জ্বালা। বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। কি জ্বালা, ভীষণ অন্ধকার। আমাদের এই জ্বালা, যন্ত্রণা, অন্ধকার অনন্ত ক্ষয়হীন। এতক্ষণ বিবেকের কারাদণ্ড নাটকের অভিনয় শুনলেন। নাটকটির রচনায় কাজী জাকির হাসান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন নাট্যকার AKM আব্দুল হক, পাহারাদার রঞ্জু আহমেদ, ইয়াসিন মিয়া AFM আব্দুল আলী, আশরাফ মিয়া মোহাম্মদ নজরুল ইসলাম, ব্যক্তি আসাফউদ্দিন মনির, হাফিজ উদ্দিন, রাশিদুল হক ও মোহাম্মদ আব্দুল হক, সেলিনা মনোয়ার সুলতানা এবং আহাদের ভূমিকায় অভিনয় করলেন ওমর ফারুক। নাটকটি প্রযোজনা করলেন রফিকুল হাসান।